বলবান কি অবস্থা সবার? আজকে আমরা সন্তরায়নের এমন একটা টেকনিক শিখবো যে টেকনিকে তুমি দিন দুনিয়ার যত যৌগ আছে সব যৌগ মাত্র 2 মিনিটে সন্তরায়ন বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো সন্তরায়নের শর্টকাট টেকনিকটা কি? টেকনিকটা হলো আমরা শেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা বের করব। ঠিক আছে? যে যৌগটা আছে ওই যৌগের শেষ কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা বের করব, এবং সেই মোট ইলেকট্রন সংখ্যা যদি 8-এর সমান অথবা কম হয় তাহলে 2 দ্বারা ভাগ করব, আর যদি 8-এর চাইতে বেশি হয় তাহলে 8 দ্বারা ভাগ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা কয়েকটা যৌগ লিখে রাখছি, যৌগগুলোর সংকরায়ন দেখি। আচ্ছা, প্রথমে আছে আমাদের বেরিলিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে আমরা বেরিলিয়াম ক্লোরাইড দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রন হয় 2, আর ক্লোরিনের শেষ কক্ষপথের ইলেকট্রন হয় 7টা, কিন্তু 2টা ক্লোরিন আছে, তার মানে 7 দুগুণ 14। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোট ইলেকট্রন কত হবে? মোট ইলেকট্রন হবে 16। তাহলে আমাদের শর্ত কি ছিল? শর্ত ছিল যদি 8-এর চেয়ে বেশি হয় তাহলে আমরা 8 দ্বারা ভাগ করব। ঠিক আছে? তাহলে এখন আমরা 16কে 8 দ্বারা ভাগ করি, ভাগফল আসে হলো 2। এই 2টা মানেই হলো তার সংকরায়ন হবে এসপি। তার সংকরায়ন কি হবে ভাইয়া? এসপি। ঠিক আছে? আর এসপি সংকরণ হলে তোমরা তো জানো আকৃতি কেমন হয়। এসপি সংকরণ হলে আকৃতি হয় সরল রৈখিক, অর্থাৎ এখানে থাকবে হলো বেরিলিয়াম আর দুই পাশে দুইটা থাকবে হলো ক্লোরিন। ঠিক আছে? সরল রৈখিক। আর কোণ কত ডিগ্রি হয়? কোণ হয় 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো। নেক্সট হলো বোরন ট্রাইফ্লোরাইড। নেক্সট দেখো, আমার আছে হলো বোরন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে, তাহলে বোরনের শেষ কক্ষপথের ইলেকট্রন কত? বোরনের শেষ কক্ষপথের ইলেকট্রন 3, ফ্লোরিনের শেষ কক্ষপথের ইলেকট্রন 7, অর্থাৎ 3 7 21। তাহলে মোট কত ভাইয়া? মোট আসে হলো 24। যেহেতু 8-এর বেশি আসছে তাহলে আমরা কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব, তাহলে 3 আসছে 24। ঠিক আছে, তাহলে এই যে আমরা 3 পাইলাম, তাহলে এটা কি হবে ভাইয়া? sp2 সংকরণ। আর sp2 সংকরণ মানে আমরা কি জানি? sp2 সংকরণ মানে হলো তোমার সমতলীয় ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার। আর কোনটা কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি করে হয়। অর্থাৎ এখানে তোমার ব্যাপারটা কেমন করতেছে? এই যে বোরন, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো। নেক্সট একটা যৌগ আছে হলো মিথেন। ঠিক আছে? মিথেন CH4। আচ্ছা, তাহলে কার্বনের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা ভাইয়া? কার্বনের শেষ কক্ষপথের ইলেকট্রন 4টা। হাইড্রোজেনের কয়টা? একটা। তাহলে 4টা হাইড্রোজেনের 4টা। মোট ইলেকট্রন নিতে হবে। মোট ইলেকট্রন কত? 8টা। এখন আমি বলেছিলাম কি 8টার যদি সমান হয় অথবা কম হয় তাহলে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে? তাহলে 2/8, তাহলে কত আসে? 4। তাহলে সংকরণ কি হবে ভাইয়া? 4 মানে, 4 মানে এই যে তোমার সংকরণ sp3। তাহলে মিথেনের সংকরণ কি হচ্ছে ভাইয়া? sp3। ঠিক আছে? তাহলে sp3 সংকরণ হলে কোণ কত ডিগ্রি হয়? কোণ হয় 109.5 ডিগ্রি। ঠিক আছে? আর আকৃতিটা কেমন হয়? আকৃতি হয় চতুস্তলকীয়। আকৃতি হয় চতুস্তলকীয়। আচ্ছা, নেক্সট যৌগ কি আছে আমার? নেক্সট যৌগ আছে অ্যামোনিয়া। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলবো, ভিডিওর মাঝখানে মানে ভিডিও দেখে শেষ কইরো না, আরো টুইস্ট আছে সামনে। আচ্ছা, তাহলে এবার আসো হলো অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন কত ভাইয়া? 5টা। হাইড্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন একটা, তাহলে 3টা হাইড্রোজেনের 3টা, তাহলে মোট ইলেকট্রন আসে 8টা। তাহলে 8টা যদি ইলেকট্রন আসে তাহলে আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে 4। অর্থাৎ তোমার এইটাও আমার কি সংকরণ হবে? এটাও হবে আমার sp3 সংকরণ। টুইস্টটা এখানে যে দেখো, আমি এই যৌগের মুক্ত জোড় ইলেকট্রনটাও বের করে ফেলতে পারি। ঠিক আছে? মুক্ত জোড় ইলেকট্রন কিভাবে বের করতে পারি? এই যে যে ভাগফলটা তুমি পাইলা, এই ভাগফল থেকে সাইড পরমাণুর সংখ্যাটা তোমাকে বিয়োগ করতে হবে। অর্থাৎ 4 - 3 = 1। মুক্ত জোড় ইলেকট্রন আছে একটি, সেই মুক্ত জোড় ইলেকট্রন এই একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে ভাইয়া বলো এইটার আকৃতি কেমন হবে? এখন যেহেতু sp3 পাইছো তুমি তো বলবা যে চতুস্তলকীয় আকৃতি, তাই না? কিন্তু না, মুক্ত জোড় ইলেকট্রন থাকলে আমাদের আকৃতিটা একটু অন্যভাবে দেখতে হবে। আকৃতিটা একটু অন্যভাবে দেখতে হবে। নরমালি তুমি চিন্তা করো sp3 আকৃতি তুমি কেমন দেখো? sp3 আকৃতি তুমি নরমালি দেখো হলো, ধরো এটা আমার কেন্দ্র কোন মৌলের, তাহলে তুমি এইরকম একটা চতুস্তলকীয় গঠন দেখো। ঠিক আছে? তাহলে এইটা হলো ধরো মিথেনের ক্ষেত্রে, মিথেনের ক্ষেত্রে একটা চতুস্তলকীয় গঠন। কিন্তু যখনই তোমার একটা মুক্ত জোড় ইলেকট্রন আসতেছে সেখান থেকে কিন্তু তোমার মুক্ত জোড় ইলেকট্রনটা তুমি দিয়ে দাও, তাহলে এই আকৃতিটা হয়ে যাবে ভাইয়া পিরামিড আকৃতি। এটা কেমন আকৃতি? পিরামিড আকৃতি। ঠিক আছে? এটা হয়ে যাবে পিরামিড আকৃতি। ঠিক আছে? আচ্ছা, আহ ধরো তোমাদেরকে যদি দেখায় যে
এইটা হয় একটা চতুস্তলক আকৃতি, ঠিক আছে, এটা হয় একটা চতুস্তলক আকৃতি। এই আকৃতিটা থেকে একটা মুক্ত জোড় ইলেকট্রন তুমি বাদ দিয়ে দাও, তাহলে চিন্তা করো অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, আর উপরের মুক্ত জোড় ইলেকট্রনটা তুমি বাদ দিয়ে দিবা। অর্থাৎ এখানে ধরো মিথেনের ক্ষেত্রে কি হতো, চারদিকে চারটা হাইড্রোজেন, ঠিক আছে, তো যেহেতু তোমার অ্যামোনিয়াতে হাইড্রোজেন কয়টা, অ্যামোনিয়াতে হাইড্রোজেন হলো তিনটা, তাহলে তিন দিকে তিনটা হাইড্রোজেন দিয়ে দিছো, আর মুক্ত জোড় ইলেকট্রনটা তুমি বাদ দাও, তাহলে আকৃতিটা কেমন হয়ে যাবে ভাইয়া, পিরামিড আকৃতি, আকৃতি হয়ে যাবে পিরামিড আকৃতি। আচ্ছা, এবার আসো নেক্সট আছে আমাদের, দেখো যে আচ্ছা মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে তোমার কোনটাও কিন্তু 2 ডিগ্রি কমে যায়, ঠিক আছে, কত হয়ে যায়, 107.5 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো পানি, ঠিক আছে। তাহলে পানির ক্ষেত্রে আমরা দেখবো হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, একটা, তাহলে দুইটা হাইড্রোজেনের দুইটা, অক্সিজেনের কয়টা ভাইয়া, 6টা, তাহলে মোট ইলেকট্রন কয়টা হবে, 8টা, তাহলে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা, আসে কত, 4, তাহলে এখানে কি সংকরণ হবে, 4 মানে sp3, এইটাও sp3 ভাইয়া। তাহলে চিন্তা করো এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা হবে, এই হলো 4, আর সাইড পরমাণু হলো 2টা, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন হবে 4 - 2 2। হ্যাঁ, আমরা জানি পানিতে মুক্ত জোড় ইলেকট্রন থাকে 2টা। তাহলে এটার আকৃতি কি হবে, এটাও কি চতুস্তলক হবে, না, এটা চতুস্তলক হবে না। একই ভাবে আগের মতো করে আসো, নরমাল চতুস্তলক কেমন হয় দেখতে, চিন্তা করো, নরমাল চতুস্তলক এইটা হয় ধরো তোমার নরমাল চতুস্তলক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার মুক্ত জোড় কয়টা, 2টা, তাহলে কি করবা, একটা বাদ দিলা, আরেকটা বাদ দিলা, আকৃতিটা কেমন হয়ে গেল, ভি আকৃতি, ঠিক আছে। তোমরা সবাই জানো পানির আকৃতি কেমন হয়, ভি আকৃতি, ঠিক আছে। আর পানির ক্ষেত্রে কোন কত হয়, 104.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু তোমরা ছক করেই মাথায় রাখো, এটা একটু ছক করেই মাথায় রাখো, যে সেটা কি, একটা হলো মিথেন, একটা হলো অ্যামোনিয়া, আরেকটা হলো পানি, ঠিক আছে, মিথেন, অ্যামোনিয়া, পানি। তাহলে মিথেনের সংকরণ কি ভাইয়া, এটারও sp3, এটার সংকরণও sp3, এটার সংকরণও sp3, বাট এইটার আকৃতি কেমন, এইটার আকৃতি হয় হলো চতুস্তলকীয় আকৃতি, এইটার আকৃতি চতুস্তলক, এইটার আকৃতি কেমন, এইটার আকৃতি হলো পিরামিড আকৃতি, ঠিক আছে, পিরামিড। এইটার আকৃতি কেমন, এইটার আকৃতি হলো ভি আকৃতি। নেক্সট, তাহলে বলতো এইটার কোণ কত, 109.5 ডিগ্রি, ঠিক আছে, এইটার কোণ কত, 107.5 ডিগ্রি, এটার কোণ কত, 104.5 ডিগ্রি। এটাতে মুক্ত জোড় ইলেকট্রন কটা, sp3, তার মানে 4 - 4 0, কোনো কার্বনের কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। আচ্ছা, মুক্ত জোড় ইলেকট্রন কিসের বলতেছি, কেন্দ্রীয় মৌলের ভাইয়া, কেন্দ্রীয় মৌলের মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এখানে কেন্দ্রীয় মৌলের মুক্ত জোড় ইলেকট্রন কত, তাহলে একটি, 4 - 3, আচ্ছা, এখানে কত, দুইটি, 4 - 2, ঠিক আছে। এটা একটু কনসেপ্টটা মাথায় রাখবা, প্লাস মুখস্থ রাখবা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো আমাদের নেক্সট যৌগ, দেখো কোন যৌগ আছে, PCl5, ঠিক আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড করি, আসো, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাসের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা ভাইয়া, ফসফরাসের 5টা, ক্লোরিনের কয়টা, ক্লোরিনের 7টা, তাহলে 5 7 35, আমরা শেষ কক্ষপথের মোট ইলেকট্রন যোগ করব, কত আসে, 40, ঠিক আছে। তাহলে 8 এর চাইতে বেশি কত দ্বারা ভাগ করব, 8 দ্বারা, ঠিক আছে, 40, তাহলে কত হয়, 50 40, ঠিক আছে। তাহলে সংকরণ কি হবে, 5, 5 মানে কি, 5 মানে হলো sp3d, অর্থাৎ sp3d সংকরণ, ঠিক আছে। তাহলে এইবার বলো মুক্ত জোড় ইলেকট্রন কয়টা কেন্দ্রীয় মৌলের ফসফরাসের, এখানে মুক্ত জোড় ইলেকট্রন নেই, কারণ 5 - 5 = 0। আর এইটার আকৃতি কেমন হবে ভাইয়া, এটার আকৃতি কেমন হয়, sp3d এর আকৃতি কেমন হয়, sp3d এর আকৃতি হয় হলো ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড, ঠিক আছে। অর্থাৎ তোমার চিন্তা করো, ধরো এটা হলো ফসফরাস, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, আর এইটা হবে হলো লম্ব বরাবর, লম্ব তল বরাবর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে হলো ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। আর এক্ষেত্রে কোণ কত কত হয়, কোণ হয় একটা হলো 120 ডিগ্রি, আর একটা হয় হলো 90 ডিগ্রি, কোণ হয় একটা 120 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি। আচ্ছা, দেন নেক্সট আসো, PCl3 বা ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে একটু আবার টুইস্ট আছে। ফসফরাসের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা ভাইয়া, 5টা, ক্লোরিনের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা, 7টা, তাহলে 3 7 21, ঠিক আছে, 21, তাহলে 5 + 21 কত হয়, তোমার হলো 26। এবার তাহলে 8 এর চাইতে বেশি কত দ্বারা ভাগ করব, 8 দ্বারা, তাহলে 8 দ্বারা 26 কে ভাগ করলে, এইবার তো ভাইয়া ভাগ যাচ্ছে না, ভাগ না গেলে যতটুকু যায় ততটুকু করি, তাহলে 3 আসতে 24, হাতে কত থাকে 2। তাহলে এইবার দেখো ভাগশেষ যেটা আসছে 2, সেটা কিন্তু আবার 8 এর চাইতে কম,
তাহলে ভাগশেষ যদি আসে এবং 8 এর চেয়ে কম যদি আসে তাহলে আমরা আবার 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 1, এবং দুইটা ভাগফলকে আমরা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে 3 যোগ 1 4, এই 4 হবে এই ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকরণ। ঠিক আছে, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকরণ কেমন হচ্ছে? sp3। তাহলে এখানে মুক্তজোড় ইলেকট্রন, ফসফরাসের মুক্তজোড় ইলেকট্রন কয়টা হচ্ছে কেন্দ্র মূলের? 4। তাহলে 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3 মানে হলো একটি মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আবার বলতো এখানে আকৃতিটা কেমন হবে ভাইয়া? নরমাল sp3 এর আকৃতি কেমন হয়? চতুস্তলক। নরমাল sp3 আকৃতি হয় হলো, তোমার চিন্তা করো এই হলো চতুস্তলক আকৃতি। ঠিক আছে, বাট মুক্তজোড় ইলেকট্রন কয়টা বলছে? মুক্তজোড় ইলেকট্রন বলছে একটি আছে। তাহলে একটি মুক্তজোড় ইলেকট্রন বাদ দাও, তাহলে কেমন হচ্ছে আকৃতিটা? পিরামিড আকৃতি। হ্যাঁ, ফসফরাস ট্রাইক্লোরাইডও তোমার পিরামিড আকৃতি। আচ্ছা, ঠিক আছে, নেক্সট চলো। দেখো নেক্সট যৌগ কি আছে? সালফার হেক্সাফ্লোরাইড। ঠিক আছে, সালফার হেক্সাফ্লোরাইড। তাহলে সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা ভাইয়া? 6টা। ফ্লোরিনের কয়টা? ফ্লোরিনের 7টা। তাহলে 6 7টা 42। তাহলে মোট শেষ কক্ষপথের ইলেকট্রন হলো 48। তাহলে কত দ্বারা ভাগ করবা? অবশ্যই 8 দ্বারা ভাগ করবা। 48, তাহলে কত হয়? 6 আসতে 48। ঠিক আছে, তার মানে 6 মানে কি? 6 মানে হলো sp3d2, sp3d2। তাহলে সালফার হেক্সাফ্লোরাইডের সংকরণ হলো sp3d2। তাহলে কেন্দ্র পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন কয়টা হবে? এই 6 মাইনাস 6। তাহলে 6 মাইনাস 6 0, অর্থাৎ এই কেন্দ্র পরমাণুতে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। আর এইটার তখন আকৃতিটা তাহলে কেমন হয়? এইটার আকৃতিটা হয় হলো সালফার এইদিকে 4টা, আর এটা হলো লম্বতল বরাবর, এটা হলো লম্বতল বরাবর। ঠিক আছে, ফ্লোরিন 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 ফ্লোরিন। ঠিক আছে, এটাকে বলা হয় অষ্টতলকীয়। এটাকে কি বলা হয়? অষ্টতলকীয় আকৃতি। বা তুমি মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো যে চতুর্ভুজীয় দ্বিপিরামিডীয়, চতুর্ভুজীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে, চতুর্ভুজীয় দ্বিপিরামিডীয়। চিন্তা করো এখানে একটা তল আছে। ঠিক আছে, তলের উপর তুমি কি করছো? একটা বর্গ আঁকাইছো বা একটা চতুর্ভুজ আঁকাইছো। ঠিক আছে, ওইটার উপর একটা কি করছো? এখানে একটা উপর থেকে একটা পিরামিড আঁকাইছো, নিচ থেকে একটা পিরামিড আঁকাইছো। ঠিক আছে, উপর থেকে একটা পিরামিড, নিচ থেকে একটা পিরামিড। তার মানে কি? বর্গাকার দ্বিপিরামিডীয়, একটা উপরে একটা নিচে, বর্গাকার দ্বিপিরামিডীয়। ঠিক আছে, এইটার নামই হলো অষ্টতলকীয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে কোণ কত ডিগ্রি হবে? এটার ক্ষেত্রে হবে এই কোণটা হবে হলো 90 ডিগ্রি। আর ভাইয়া এখানে আবার কি হয়েছে? তলের সাথে লম্ব ভাবে আছে, তাহলে এই কোণটাও হবে 90 ডিগ্রি। অর্থাৎ sp3d2 এর ক্ষেত্রে আসে আমার 90 90। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো কি বলছে? সালফার টেট্রাফ্লোরাইড। ঠিক আছে, সালফার টেট্রাফ্লোরাইড। এইবার আসো ভাইয়া, তাহলে সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন হলো 6টা। ফ্লোরিনের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা? 7টা। তাহলে 4 7টা 28। তাহলে 6 যোগ 28 কত আসে? 34। তাহলে কত দ্বারা ভাগ করবো? 8 দ্বারা 34 কে ভাগ করব। তাহলে 4 আসতে 32। এই যে ভাগশেষ থাকলো ভাইয়া 2, ভাগশেষ থাকলো 2। তাহলে আবার কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কেমন আসবে? 2 1 কে 2। ঠিক আছে, 0। তার মানে এই 4 আর এই 1 যোগ করতে হবে, তাহলে কত হবে? 5। তাহলে 5 হবে এর সংকরণ, মানে sp sp3d। ঠিক আছে, এটা সংকরণ হবে হলো sp3d। ঠিক আছে, তাহলে এই যোগে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা হবে সালফার টেট্রাফ্লোরাইডে? সালফারের, তাহলে সালফারের মুক্ত জোড় ইলেকট্রন হবে 5 4, 5 4 একটা মুক্ত জোড় ইলেকট্রন। তাইলে বলো তো এটার আকৃতি কেমন হবে ভাইয়া? এইটার আকৃতি sp3d। তাহলে sp3d এর আকৃতি কেমন দেখলাম আমরা? ত্রিকোণাকার, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, অর্থাৎ এমন এমন এমন। আর এইটা থাকে হলো লম্ব বরাবর। ঠিক আছে, এটা থাকে হলো লম্ব বরাবর। এখন চিন্তা করো, তুমি বলতেছো সালফার টেট্রাফ্লোরাইড একটা মুক্ত জোড় ইলেকট্রন। আচ্ছা, তাহলে তুমি কি করবা? দেখো যে কোনো একটা তুমি বাদ দিয়ে কি করতে পারো, মানে তোমার তো 4টা ফ্লোরিন আছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে ফ্লোরিন দিতে পারো, এখানে ফ্লোরিন দিতে পারো, এখানে ফ্লোরিন দিতে পারো, এখানে ফ্লোরিন দিতে পারো, এখানে ফ্লোরিন দিতে পারো। ঠিক আছে, যেখানে ইচ্ছা দিতে পারো, যে কোনো 4টাতে দিবা। ঠিক আছে, তো নরমালি যেভাবে থাকে সেটা হলো এখানে ফ্লোরিনটা থাকে না, এখানে তাহলে কি থাকে? তোমার মুক্ত জোড় ইলেকট্রন থাকে এখানে। তাহলে এখানে যদি মুক্ত জোড় ইলেকট্রন হয় তাহলে এই শেপটা দেখতে কেমন লাগতেছে? চিন্তা করো তো, এই শেপটা দেখতে কেমন লাগতেছে? এটা হলো সি-শ শেপ। সি-শ শেপ মানে কি? সিসহ শেপ মানে কি? এই ছোটবেলায় এইরকম জাতীয় কোনো জিনিসে এখানে তোমার ধরো ফ্রেন্ড বসতো। ঠিক আছে, আবার এখানে তোমার ফ্রেন্ড বসতো, বসে খেলাধুলা করছো না? একবার ওঠো একবার নামো, একবার ওঠো একবার নামো। এইটাই হলো সিসহ শেপ। ঠিক আছে, সিসহ শেপ। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি দিচ্ছ হলো সালফার, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন। আর এখানে যেটা হওয়ার কথা ছিল সেটা ভাইয়া মুক্ত জোড় ইলেকট্রন।
ঠিক আছে, ইজি কনসেপ্ট। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো সংকরায়ন বের হবে এইভাবে খুবই ইজিলি, বাট আকৃতি দেখার টাইমে তোমার দেখতে হবে মুক্তজোড় ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো জেনন। আচ্ছা, জেননের গুলো, ঠিক আছে, জেননের গুলো আমরা একটু একবারে দেখি। এই কয়টা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা হলো জেনন ডাইফ্লোরাইড। জেনন ডাইফ্লোরাইড, তাহলে জেননের শেষ কক্ষপথের ইলেকট্রন নিব আমরা 8টা। ঠিক আছে, কয়টা নিব? 8টা। আর ফ্লোরিনে কত? 7টা। তাহলে 7 দুগুণ 14। তাহলে আসো 14, 8 যোগ 14 কত হয়? 22। 8 যোগ 14 হয় 22। কত দ্বারা ভাগ করবো? 8 দ্বারা। তাহলে 8 দ্বারা যদি 22 কে ভাগ করি কত হয়? 8 দুগুণ 16। তাহলে কত আছে? 6। তাহলে আবার কত দ্বারা ভাগ করবো? 8 এর চাইতে কম, 2 দ্বারা ভাগ করবো। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি 3 দুগুণ 6। তাহলে এই যে 3 আর 2 যোগ করব, তাহলে কত আসে? 5। তাহলে 5 মানে কি? sp3d। তাহলে এর সংকরণ হবে sp3d। মুক্তজোড় ইলেকট্রন কয়টা হবে? মুক্তজোড় ইলেকট্রন কয়টা হবে? এই যে দেখো, তাহলে কি করবো আমরা? 5 থেকে 2টা বাদ দিব। তাহলে 5 - 2 = 3। তার মানে জেনন ডাইফ্লোরাইড যৌগের সংকরণ হবে sp3d। এবার আসো আকৃতি কেমন হবে? আবার আগের মতো। তাহলে আকৃতি হওয়া উচিত ছিল sp3d মানে কি? ত্রিকোণাকার দ্বিপিরামিড। তাহলে আসো, এই 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 এই, ঠিক আছে। এইবার তুমি ফ্লোরিন কয়টা আছে? 2টা আছে। ফ্লোরিন আছে 2টা। তুমি কি করবা? তুমি এখানে একটা ফ্লোরিন দিয়ে দিবা, এখানে একটা ফ্লোরিন দিয়ে দিবা। আর মুক্তজোড় কয়টা? 3টা। একটা, 2টা, 3টা। তাহলে এইবার আকৃতিটা কেমন হবে? সরল রৈখিক আকৃতি। এবার আকৃতিটা কেমন হবে? সরল রৈখিক আকৃতি। বুঝছো? মুক্তজোড় ইলেকট্রন আকৃতিতে কোনো প্রভাব তেমন ফেলবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে জেনন ডাইফ্লোরাইড গেল। আচ্ছা, নেক্সট আসো জেনন টেট্রাফ্লোরাইড। ঠিক আছে, তাহলে জেনন টেট্রাফ্লোরাইড একইভাবে জেননের কত? 8, ফ্লোরিনের 4 7টা 28। তাহলে 8 যোগ 28 কত হয়? 8 8 16 36। তাহলে 36 কে কত দ্বারা ভাগ করবো? 8 দ্বারা। 36 কে ভাগ করলে 4 আসতে 32। ভেরি গুড। 2, তাহলে 2 দ্বারা ভাগ করবো। 1 0 4 একে 4 আসতে 32 আর একে 5, তাই না? 8। জেনন টেট্রাফ্লোরাইড 4 7 28, 8 8 6 36। ঠিক আছে, 4 আসতে 32। তাহলে হাতে, আচ্ছা আচ্ছা, একটু ক্যালকুলেশন ভুল করে ফেলছি। হাতে থাকে 4। ঠিক আছে, তাহলে 2 দ্বারা ভাগ করব 2। এই যে 4 আর 2 হয়ে যায় হলো 6। তাহলে এইবার সংকরণ কি হবে ভাইয়া? sp3d2। sp3d2। তাহলে এটার সংকরণ পাচ্ছি sp3d2। তাহলে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? মুক্তজোড় ইলেকট্রন হবে 6 - 4 = 2, অর্থাৎ এর মুক্তজোড় ইলেকট্রন হবে 2টা। এবার আসো আকৃতি। তাহলে আমরা কি জানি sp3d2 আকৃতি কেমন হয়? অষ্টতলকীয় বা চতুর্ভুজীয় দ্বিপিরামিডীয় বলতে পারো। তার মানে কেমন হবে? হওয়া উচিত ছিল জেনন। ঠিক আছে, এইরকম একটা আকৃতি হওয়া উচিত ছিল। এরকম একটা আকৃতি হওয়া উচিত ছিল। কিন্তু দেখো, এর পরমাণুই আছে 4টা আর মুক্তজোড় কয়টা? 2টা। তাহলে এখানে 2টা মুক্তজোড় দিয়ে দাও, আর ফ্লোরিন গুলো এখানে দিয়ে দাও। ফ্লোরিন গুলো এখানে দিয়ে দাও। তাহলে এইবার আকৃতিটা কেমন হয়ে যাচ্ছে? এই আকৃতিটা হয়ে যাচ্ছে সমতলীয় বর্গাকার। অর্থাৎ আমি কি বলছিলাম? sp3d2 তে সমতল একটা বর্গ আঁকবা, তার উপর একটা পিরামিড দিবা, নিচ থেকে একটা পিরামিড দিবা। তাহলে কি হবে? ওই যে পিরামিডের যে পরমাণুটা ছিল ওটা তো নাই, ওখানে মুক্তজোড়। নিচেরটা তো নাই, মুক্তজোড়। তাহলে জিনিসটা শুধু কেমন হয়ে গেল? সমতলীয় বর্গাকার। অর্থাৎ জেনন টেট্রাফ্লোরাইডের আকৃতি হবে সমতলীয় বর্গাকার। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট আসো জেনন হেক্সাফ্লোরাইড। একইভাবে জেনন হেক্সাফ্লোরাইড। আচ্ছা, তাহলে জেনন হেক্সাফ্লোরাইড কেমন হবে? চিন্তা করো, জেনন 8, ফ্লোরিন 6 7টা 42। তাহলে 8 আর 42 কত হয়? 50। তাহলে 50 কে কত দ্বারা ভাগ করবা? 8 দ্বারা ভাগ করবা। তাহলে কত আসে? 6 আসতে 48, থাকে 2। তাহলে 2 1, এই 1 আর এই 6 মিলে হয় 7। তাহলে সংকরণ কেমন হবে? sp3d3। sp3d3 sp3d3 এর আকৃতি কেমন হয়? sp3d3 এর আকৃতি সাধারণত হয় হলো পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। অর্থাৎ জেনন এই 1 এই 1 এই 1 এই 1 এই আরেকটা। ঠিক আছে, অর্থাৎ পঞ্চভুজীয় তোমার পঞ্চভুজীয় দ্বিপিরামিড হওয়া উচিত। ঠিক আছে, পঞ্চভুজীয় দ্বিপিরামিড হওয়া উচিত। এখানে একটা, এখানে একটা, মানে তুমি এবার কি করবা? সমতলে একটা পঞ্চভুজ আঁকাবা, তার উপর থেকে একটা পিরামিড, নিচ থেকে একটা পিরামিড। নরমালি sp3d3 এর এরকম হয়। যেমন আমরা আয়োডিন হেপ্টাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইডে আমরা দেখতে পারি sp3d3। কিন্তু এইবার আসো, এখানে তাহলে মুক্তজোড় ইলেকট্রন কয়টা?
তাহলে 7 7 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1। মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? একটা আছে। তাহলে সেই মুক্ত জোড় ইলেকট্রন একটা তুমি যে কোনো একটাতে দিয়ে দাও, ধরো এইরকম একটাতে দিয়ে দিলা, তাহলে এইটা যদি ধরো বাদ দিয়ে দাও, তাহলে জিনিসটা কেমন আসে? অষ্টতলকীয় আসে। জিনিসটা কেমন আসে? অষ্টতলকীয় আসে। কিন্তু এখানে একটা কথা আছে, এটা একটু বিচ্যুত অষ্টতলকীয় হয়ে যায়, ঠিক আছে? যেহেতু এখানে একটা তোমার কি থাকে, একটা মুক্ত জোড় ইলেকট্রন থেকেই যায় এখানে, ঠিক আছে? এই জন্য এটা মানে ডিরেক্ট অষ্টতলকীয় না হয়ে একটু বিচ্যুত টাইপের অষ্টতলকীয় হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এই জেনোনেটটা অ্যাডমিশনে বলো আর তোমার এইচএসসি তে বলো জেনোনেটটা প্রচুর আসে, তাই আমরা একদম ছক করে জিনিসটাকে মুখস্থ করে রাখবো। জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, ঠিক আছে? তাহলে সংকরণ কি ভাইয়া? এইটা এই তিনটাও একদম মনে রাখা শর্টকাট, সবচেয়ে সহজ শর্টকাট উপায়, সেটা হলো শুরু করো 7 6 5। তাহলে 7 মানে কি? sp3d3। 6 মানে কি? sp3d2। 5 মানে কি? sp3d, ঠিক আছে? বাট এবার আসো আকৃতি। তাহলে আকৃতির বেলায় তুমি কি করবা? মুক্ত জোড় ইলেকট্রন দেখবা। তাহলে কি করবা? 7 থেকে 6 বাদ দিবা। মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? এখানে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড়, ঠিক আছে? আচ্ছা, মুক্ত জোড় হলো একটা। তাহলে এখানে কয়টা? 6 থেকে কত বাদ দিবা? 4। তাহলে মুক্ত জোড় কয়টা? জেননের মুক্ত জোড় হলো 2টা। 5 থেকে কত বাদ দিবা? 2 বাদ দিবা। তাহলে কত থাকে? 3টা মুক্ত জোড়, ঠিক আছে? তাহলে এইবার আকৃতি। আকৃতি কেমন? জেনন ডাইফ্লোরাইড আকৃতি নরমালি হওয়ার কথা ছিল, নিজে নিজে চিন্তা করো আকৃতি কেমন হওয়ার কথা ছিল? ত্রিকোণাকার সমতলে একটা ত্রিভুজাকার, তার উপর দুই পিরামিড, ঠিক আছে? তার উপর দুই পিরামিড। মুক্ত জোড়ই হলো 3টা। তাহলে 3টাতে মুক্ত জোড় 3টা দিয়ে দাও। তাহলে উপরে একটা নিচে একটা, সরল রৈখিক, ঠিক আছে? সরল রৈখিক আকৃতি। তাহলে কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, জেনন টেট্রাফ্লোরাইড 6 sp3d2 নরমাল আকৃতি কেমন হওয়া উচিত ছিল? বলেছিলাম 6 মানে কি? অষ্টতলকীয়, ঠিক আছে? 6 মানে অষ্টতলকীয়। বাট তোমার এখানে দেখো দুইটা কি আছে? মুক্ত জোড় আছে। অষ্টতলকীয় মানে কি বলছিলাম? এই যে সমতল নিবা, সমতলের উপর বর্গ আঁকাবা, বর্গের উপর একটা পিরামিড আর একটা পিরামিড, নরমালি এটা হলো অষ্টতলকীয়। বাট দুইটা যেহেতু মুক্ত জোড় আছে, এই পিরামিডের যেটা উপরে একটা নিচে একটা, দুইটা মুক্ত জোড় দিয়ে দাও, তাহলে এটা কেমন হয়? সমতলীয় বর্গাকার। সমতলীয় বর্গাকার, ঠিক আছে? সমতলীয় বর্গাকার। তাহলে কোণ কত ডিগ্রি হবে? এই বর্গের কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে? আর এইটা কেমন হয়? এটা বললাম বিচ্যুত, বিচ্যুত অষ্টতলকীয়, ঠিক আছে? বিচ্যুত অষ্টতলকীয়। এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ হলো জেননের কয়টা খুব পরীক্ষায় খুব খুব আসে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো। নেক্সট আমরা দেখবো হলো এবার আয়নের সংকরায়ন, ঠিক আছে? আমরা তো এতক্ষণ যৌগের সংকরণ দেখলাম, এবার দেখবো আয়নের সংকরণ। একই সিস্টেম ভাইয়া, একই সিস্টেম, কোন রকম জাদু নাই, মানে অন্য কোন রকম জাদু নাই, এটা তো নিজেই একটা জাদু, তাই না? আচ্ছা, তাহলে কি আছে আমার? অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম। তাহলে এইবারও নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা? 5টা। হাইড্রোজেনের একটা, তার মানে 4টা, হাইড্রোজেনের 4টা, কত হয়? 9টা। কিন্তু এই যে একটা আয়ন আছে না, তাহলে 9 থেকে কি করতে হবে? আবার 9 থেকে একটা ইলেকট্রন বাদ দিতে হবে। তাহলে 9 মাইনাস 1 মানে হলো 8। ওই যে 8 পাইছি। তাহলে 8 কে কত দ্বারা ভাগ করবো? 2 দ্বারা। তাহলে কত হয়? 4, ঠিক আছে? 4 মানে কি? 4 মানে sp3। তাহলে অ্যামোনিয়ামের সংকরণ কেমন আসে? এটাও চতুস্তলকীয়। তাহলে আমরা একটা জিনিস দেখেছিলাম যে অ্যামোনিয়া এটাও sp3, আবার অ্যামোনিয়াম এইটাও sp3, ঠিক আছে? তাহলে বাট এখানে দেখো অ্যামোনিয়ামে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। কারণ কি? আমি বলছিলাম তোমার যেটা ভাগফল হবে সেটা থেকে সাইড পরমাণুর সংখ্যাটা বাদ দিবা। তাহলে এখানে মুক্ত জোড় কয়টা? 4 মাইনাস 4, 0। এখানে কোনো মুক্ত জোড় নাই। এখানে মুক্ত জোড় কয়টা? 4 মাইনাস 3, তার মানে একটা। এখানে মুক্ত জোড় থাকার কারণে এটার আকৃতি হয়ে গেছিল পিরামিড আকৃতি, বাট এটার আকৃতি কিন্তু আর পিরামিড থাকবে না, যেহেতু মুক্তজোড় নাই। এটা ডাইরেক্ট sp3 চতুস্তলকীয়, অর্থাৎ নাইট্রোজেন, এদিকে চিন্তা করো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, উপরে এই যে এখানে একটা হাইড্রোজেন আয়ন আছে, এই যে নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন, সেইটাই এই হাইড্রোজেন আয়নকে ইলেকট্রনটা দিয়ে একটা সন্নিবেশ বন্ধন গঠন করে। যে বন্ধনই গঠন করুক না কেন ভাইয়া, আমার এটা কেমন? চতুস্তলক। আর এখানে কেমন হয়ে যায়? এই যে নাইট্রোজেন 1 2 3, ঠিক আছে? তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বাট এখানে কি কোনো আর প্রোটন আছে নেওয়ার মতো, বা কোনো হাইড্রোজেন পরমাণু আছে বা আয়ন আছে? নাই। তার মানে কি? এখানে তোমার মুক্ত জোড় ইলেকট্রন। এটার আকৃতি হয় পিরামিড, এটার আকৃতি হয় হলো চতুস্তলক। বুঝতে পারছি? গুড। আচ্ছা, নেক্সট আসো। আচ্ছা, এরপর কি আছে? হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে? H3O+,
তাহলে হাইড্রোজেনের একটা, তিনটা হাইড্রোজেনের তিনটা, তাহলে 3 যোগ অক্সিজেনের কত ভাইয়া 6, তাহলে 3 আর 6 9, একটা আয়ন আছে, তাহলে 9 বিয়োগ 1, তাহলে কি করতে হবে 8, কত দ্বারা ভাগ 2 দ্বারা, তাহলে কত হয় 4, sp3, এইটাও sp3, ঠিক আছে, এইটাও sp3, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইভাবে সবগুলারই আমরা সংকর আয়ন বের করে ফেলতে পারবো। যেমন ধরো তুমি কার্বনেট, ঠিক আছে, CO3 2 তাহলে কার্বনের কত 6, অক্সিজেনের 3 6, সরি কার্বনের শেষ কক্ষপথের ইলেকট্রন 4, অক্সিজেনের 3 6 18, ঠিক আছে, 4 আর 18 কত হয় ভাইয়া, 4 আর 18 হয় 22। এইবার দেখো 2 আছে, তার মানে ইলেকট্রন তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে, শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন বেশি আছে, তাহলে 22 যোগ 2 কত হয় 24, ঠিক আছে, তাহলে 8 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 24, 3 আসতে 24, ঠিক আছে, তাহলে 3 মানে আমরা কি জানি sp2, তাহলে কার্বনেটের আয়নের সংকর আয়ন হয় হলো sp2, ঠিক আছে। ফসফেটটা তোমরা এইচডব্লিউ করে নিও, ফসফেটটা করে নিও নিজে নিজে। আচ্ছা, ঠিক আছে, এই কয়টা। আচ্ছা, এখানে তোমাদের আরেকটু কয়েকটা জিনিস একটু মানে এক্সট্রা দিয়ে রাখি, এই কয়টা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কি কি, একটা হলো আমি বললাম তোমার হলো মিথেন, এরপর বললাম হলো অ্যামোনিয়া, এরপর বললাম হলো পানি, তাই না? তাহলে মিথেনের এখানে কোণ কত হয় 109.5 ডিগ্রি, 107.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। এখান থেকে একটা জিনিস মনে রাখবা, NF3 যেটা নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, এইটার কোণ কিন্তু হয় 102.5 ডিগ্রি, এটা মুখস্থ রাখবা। হাইড্রোজেন সালফাইড, এইটার কোণ হয় 92 ডিগ্রি। যেহেতু শর্টকাটের ক্লাস নিচ্ছি, কেন হচ্ছে সেটা এখন ব্যাখ্যা করবো না, আমরা এটার আবার সিকিউ ক্লাস নিব, কত ইজিলি এইচএসসি সামনে আছে, তোমরা এইচএসসি তো সিকিউ দিবা, সেটাও আমি দেখাই দিব জাস্ট 2 মিনিটে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কয়টা মান একটু মুখস্থ রাখবা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো তোমার ফসফিন, যেটা PH4, ঠিক আছে, ফসফিন, এটা একটু মনে রাখবা স্পেশালি, PH4, ঠিক আছে, ফসফিন, এটা হয় হলো তোমার 94 ডিগ্রি, ঠিক আছে, এই কয়টা মান একটু মুখস্থ রাখবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি যৌগগুলো শেষ, এবার আমরা একটু জটিল যৌগের সংকরণ শুনবো। হ্যাঁ, অনেকে জটিল যৌগ দেখতে কি ভয় খেয়ে যায়, জটিল যৌগ দেখতে কি করে ভয় খেয়ে, জটিল যৌগের সংকরণ আরো সহজ ভাইয়া। কিভাবে সহজ, এইটা হলো আমার এই যে ধাতু যেটা দেখতে পাচ্ছ, থার্ড ব্র্যাকেট থাকা মানে কি একটা জটিল আয়ন, থার্ড ব্র্যাকেট থাকা মানে জটিল আয়ন। আর থার্ড ব্র্যাকেটের মাঝখানে যে ধাতুটা দেখতে পাচ্ছ, থার্ড ব্র্যাকেটের মাঝখানে যে ধাতুটা দেখতে পাচ্ছ, এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভাইয়া তোমার অবস্থান্তর ধাতু। আর এই জিনিসটা কি, এই জিনিসটা হলো লিগ্যান্ড, এটাকে বলা হয় লিগ্যান্ড, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় লিগ্যান্ড, অর্থাৎ সন্নিবেশ বন্ধন গঠনকালে বা জটিল আয়ন গঠনকালে যে যৌগ অবস্থান্তর ধাতুকে ইলেকট্রন জোড়া প্রদান করে সেটাকেই বলা হয় লিগ্যান্ড, ঠিক আছে। তাহলে এটা লিগ্যান্ড, এটা লিগ্যান্ড, এটা লিগ্যান্ড, এটা লিগ্যান্ড। এখন আসো, তাহলে লিগ্যান্ড আছে কয়টা এখানে ভাইয়া 6টা, এটা হলো তার সন্নিবেশ সংখ্যা, এই 6টাই ভাইয়া সংকরণ। তাহলে এই যৌগের সংকরণ কি, এই যৌগের সংকরণ হবে হলো sp3d2, এই যৌগের সংকরণ কি হবে sp3d2। আচ্ছা, এবার আসো ডাইয়ামিন সিলভার ক্লোরাইড, ডাইয়ামিন সিলভার ক্লোরাইড, তাহলে এখানে লিগ্যান্ড কয়টা আছে ভাইয়া, লিগ্যান্ড আছে 2টা, তাহলে লিগ্যান্ড যদি 2টা থাকে এটার আকৃতি কেমন হবে, সরি সংকরণ কেমন হবে, sp সংকরণ, সংকরণ হবে sp। আচ্ছা, এবার আসো টেট্রাক্লোরো কোবাল্ট সালফেট, তাহলে এখানে লিগ্যান্ড কয়টা আছে ভাইয়া 4টা, লিগ্যান্ড 4টা থাকা মানে কি এটা হবে sp3। এইবার আসো একটু টুইস্ট আছে, একটু টুইস্ট কি দেখো, এই যে লিগ্যান্ড, এই লিগ্যান্ডের নাম হলো ইথিলিন ডাইঅ্যামিন, কি নাম বললাম, ইথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা, এইটার গঠনটা কেমন, ইএন, ইথিলিন ডাইঅ্যামিন, তাহলে ইথিলিন লেখে ফেলো ইথিলিন, এরপর দুটা অ্যামিন, ঠিক আছে, NH2 একটা আর এখানে একটা NH2, ঠিক আছে, তাহলে নাইট্রোজেনের এখানে একটা মুক্ত জোড়, এখানে একটা মুক্ত। মজার ব্যাপার হচ্ছে এই যৌগে মুক্ত জোড় দিতে পারে 2টা, ঠিক আছে, অর্থাৎ তোমার এই যে কি আছে কোবাল্ট আছে, কোবাল্টকে মুক্ত জোড় ইলেকট্রন দিতে পারে হলো 2টা। আচ্ছা, তাহলে এখানে একটা ইথিলিন ডাইঅ্যামিনের যদি 2টা দিতে পারে তাহলে 3টা কয়টা 6টা, 3টা দিতে 6টা, এই জন্য এইটার ক্ষেত্রে হয় হলো 3 দুগুণ 6 মানে sp3d2 ভাইয়া, sp3d2, ঠিক আছে। তাহলে ট্রাইইথিলিন ডাইঅ্যামিন কোবাল্ট ক্লোরাইড, এটার ক্ষেত্রে যেহেতু ইথিলিন ডাইঅ্যামিনের ভিতরে মুক্ত জোড় আছে 2টা, সে 2টা দান করতে পারে, এই জন্য একটা 2টা দান করতে পারে 3টা, তাহলে 6টা দান করতে পারে, 3 দুগুণ 6, এই জন্য এই সন্নিবেশ সংখ্যাটা তোমার সংকরণটা হবে হলো 6, sp3d2, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো এইটা, তাহলে এইটা আরেকটু মজার, এটা আরেকটু মজা কেন, তুমি জানো পানিতে মুক্ত জোড় দিতে পারে কয়টা, একটা, তাহলে পানির ক্ষেত্রে 1, ইথিলিন ডাইঅ্যামিন জানলা তুমি 2। এবার দেখো এইটা কি জিনিস, এটা হলো ডাইইথিলিন ডাইঅ্যামিন, ঠিক আছে, ডাইইথিলিন ডাইঅ্যামিন, তাহলে এই জিনিসটা দেখতে কেমন, এই জিনিসটা দেখতে কেমন ডাইইথিলিন ডাইঅ্যামিন, চিন্তা করো।
তাহলে ডাইইথিলিন ডাইঅ্যামিন, অর্থাৎ এই জিনিসটা দেখতে হলো CH2 CH2, এটা তো আটবেই না, N CH2 CH2, অর্থাৎ N দুই পাশে দুটা নাইট্রোজেন, দুই পাশে দুটা কি CH2 CH2, ঠিক আছে। এখানে একটা হলো অ্যামিন, এখানে একটা অ্যামিন। এবার দেখো মুক্ত জোড় কয়টা, এই নাইট্রোজেনের একটা, এই নাইট্রোজেনের একটা, এই নাইট্রোজেনের একটা, ঠিক আছে। তাহলে মুক্ত জোড় 1 2 3, ঠিক আছে। তাহলে ডাইইথিলিন ডাইঅ্যামিন এ কয়টা দিতে পারে, তিনটা দিতে পারে মুক্ত জোড়। তাহলে এই জন্য এর ক্ষেত্রে আমরা 3, তাহলে 3 আর এখানে 2, তাহলে 3 আর 2 5 আর কে 6, অর্থাৎ এর ক্ষেত্রে আমার কেমন আসবে 6টা, অর্থাৎ sp3d2, এরও হবে sp3d2 সংকরণ, ঠিক আছে। তো সন্নিবেশ সংখ্যা বা তোমার হলো এই সংকরণ, সন্নিবেশ সংখ্যাটাই সাধারণত সংকরণ সংখ্যা হয়, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা জিনিস, লাস্ট সেইটা কি, সেইটা হলো ভাইয়া এই যে যতগুলো তুমি সংকরণ দেখলা, এই সংকরণগুলোর মধ্যে একটা ভাইয়া ব্যতিক্রম আছে। সেটা কি জিনিস, সেটা হলো ঠিক আছে টেট্রাঅ্যামিন কপার আয়ন, টেট্রাঅ্যামিন কপার আয়ন। তাহলে টেট্রাঅ্যামিন কপার আয়ন এইটা সংকরণ ভাই 4 দেখেই sp3 মেরে দিও না, 4 দেখে sp3 মেরে দিও না, এটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এইটা সংকরণ কি, এইটা সংকরণ হবে হলো sp2d, এটা মাথায় রাখো। বা সংকরণের ক্ষেত্রে আমরা dsp2 বলতে পারি, এটা ভালো হয়, ঠিক আছে। dsp2 এটা ব্যতিক্রম, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এটা কি, এটা ভাইয়া ব্যতিক্রম, ঠিক আছে। পরীক্ষায় এটা প্রচুর পাবা, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, যেখানেই বলো না কেন, বিশেষ করে এই যে তোমার জটিল যোগের ক্ষেত্রে নিচের দিকে যে কয়টা দেখালাম না, এই কয়টা ভার্সিটি অ্যাডমিশন বলো আর তোমার ইঞ্জিনিয়ারিং বলো, এগুলোতে খুব পছন্দ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হলো নিকেলের, ঠিক আছে। নিকেল, আচ্ছা টেট্রাসায়ানো, টেট্রাসায়ানো নিকেল আয়ন, টেট্রাসায়ানো নিকেল আয়ন, ঠিক আছে। এইটার ক্ষেত্রেও ভাইয়া DSP2। তাহলে এই দুটো যৌগের ক্ষেত্রে সংকরণ হবে DSP2। 4 দেখেই sp3 দিয়ে দিও না, কি সংকরণ হবে DSP2, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এখানেই শেষ, লাস্ট বলছিলাম। আচ্ছা আচ্ছা, আরেকটা লাস্ট, সেটা হলো জৈব যৌগের ক্ষেত্রে সংকরণ, ঠিক আছে। জৈব যৌগ, জৈব যৌগ, তাহলে জৈব যৌগের ক্ষেত্রে কেমন হবে, জৈব যৌগের ক্ষেত্রে অ্যালকেন মাথায় রাখবা, যেটা হলো অ্যালকেন, অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেন মানে কি CnH টুয়াইস n প্লাস 2, এইটার ক্ষেত্রে সংকরণ হবে অলওয়েজ sp3, ঠিক আছে। এরপর হলো অ্যালকিন, ঠিক আছে। অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত কি CnH টুয়াইস n, এইটার ক্ষেত্রে সংকরণ কেমন হবে sp2। আরেকটা হলো অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকাইন, অ্যালকাইনের ক্ষেত্রে সংকরণটা কেমন হবে, অ্যালকাইনের ক্ষেত্রে সংকরণটা হবে sp, অর্থাৎ CnH টুয়াইস n মাইনাস 2, ঠিক আছে। অর্থাৎ অ্যালকিন মানে কি একক বন্ধন থাকবে, অ্যালকিন মানে সরি অ্যালকেন মানে একক বন্ধন থাকবে, অ্যালকিন মানে ডাবল বন্ধন থাকবে, অ্যালকাইন মানে ট্রিপল বন্ধন থাকবে। যে কার্বনের সাথে ট্রিপল বন্ধন আছে সেটা sp সংকরণ, যে কার্বনের সাথে ডাবল বন্ধন আছে সেটা sp2 সংকরণ, যে কার্বনের সাথে একটা বন্ধন আছে সেটা হবে sp3 সংকরণ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা স্পেশাল, সেটা মাথায় রাখবা, সেটা হলো বেনজিন। তাহলে কি ভাইয়া, বেনজিনের কেমন সংকরণ, বেনজিনেরও হলো sp2 সংকরণ, ঠিক আছে। বেনজিনেরও হলো sp2 সংকরণ। শুধু বেনজিন না, তোমার হলো হিরোক যেটা আছে, ঠিক আছে, হিরোক, হিরোকের হয় হলো sp3 সংকরণ। আর একটা হলো গ্রাফাইট, ঠিক আছে, গ্রাফাইটের হয় হলো sp2 সংকরণ। এই কয়েকটা একটু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, বেনজিনও sp2, গ্রাফাইটও sp2, আর হিরোক হলো sp3 সংকরণ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং তোমরা যারা ব্যাচ করে পড়তে চাচ্ছ, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের আগে বা ধরো তোমার ভার্সিটি অ্যাডমিশনের আগে, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হলো তোমার এখানে লিখে দিই 019239734779, ঠিক আছে, এটা আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে।